ব্যানার্জি এডুকেশন ইউটিউব চ্যানেলে আজ তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা বার করেছে সেই প্রশ্নবিচিত্রার প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের পর্ষদ নমুনা যে প্রশ্নপত্রটি আছে তার উত্তরগুলি আজ আলোচনা করব। সঙ্গে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সেটের যে বড় প্রশ্ন তার উত্তরগুলোও পিডিএফ আকারে দিয়ে দেব। তোমরা প্রয়োজন পড়লে সেই পিডিএফটিও দেখে নিতে পারবে। দেখো, আজকের সেটে প্রথম যে প্রশ্নটি আছে, ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত গ নম্বর অপশনটা ঠিক হবে পরিবেশ ইতিহাস চর্চার বিষয়। পরের প্রশ্ন দেখো, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান। খ নম্বর অপশনটা ঠিক হবে সরকারি নথি। পরের প্রশ্ন দেখো, ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলা হতো। ক নম্বর অপশনটা ঠিক হবে ডিরোজিওর অনুগামীদের। পরের প্রশ্ন, প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন। এক্ষেত্রে গ নম্বর অপশনটা ঠিক হবে উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন দেখো, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি। ঘ নম্বর অপশনটা ঠিক হবে জাতীয়তাবোধমূলক নাটক। পরের প্রশ্ন দেখো, 19 শতকের নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো। ক নম্বরটা ঠিক হবে বিটন বা বেথুন স্কুল। পরের প্রশ্ন, ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশ ছিল। ঘ নম্বর অপশনটা ঠিক হবে কৃষক। পরের প্রশ্ন, হুল শব্দটি দিয়ে বোঝানো হয়। খ নম্বর অপশনটা ঠিক হবে সাঁওতাল বিদ্রোহকে। পরের প্রশ্ন, দাদন কথার অর্থ। ক নম্বর অপশনটা ঠিক হবে অগ্রিম অর্থ নেওয়া। পরের প্রশ্ন দেখো, প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি। গ নম্বর অপশনটা ঠিক হবে কৃষক বিদ্রোহ। চলো পরের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। বিভাগ খ, তোমাদের প্রশ্নবিচিত্রায় 226 নম্বর পৃষ্ঠায় ফার্স্ট যে প্রশ্নটি আছে, কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা নিবারণ আইন পাশ হয়? উত্তর যেটা সঠিক হবে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। পরের প্রশ্ন দেখো, তিতুমির কোথায় বাঁশের কেল্লা বানিয়েছিলেন? তোমরা এটা সকলেই জানো, বারাসাতের নারকেলবেড়িয়া গ্রামে তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিলেন। পরের প্রশ্ন, উপবিভাগ 2.2 এর ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ, এটি ভুল। পরের প্রশ্ন দেখো, হুতুম প্যাঁচার নকশায় 19 শতকের কলকাতার কথা জানা যায়, এটি কিন্তু ঠিক হবে। পরের প্রশ্ন দেখো 2.3 দাগে বিবৃতিগুলো। প্রথম বিবৃতি আছে, জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লেখেন। ব্যাখ্যা এক একটা ঠিক হবে, এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল ইন্দিরাকে ইতিহাসের বিবর্তনমূলক ধারণার বিষয়ে ওয়াকিবহল করতে চেয়েছিলেন। পরের বিবৃতি দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। ব্যাখ্যা তিনেরটা ঠিক হবে, বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায়ের ধর্মাচরণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করেছিল। বিভাগ গ এর প্রশ্নের উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন যেটি আছে, স্মৃতিকথাকে কিভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা যেতে পারে? উত্তর, স্মৃতিকথা হলো কোনো ব্যক্তির অতীত জীবনে ফেলে আসা স্মরণীয় কোনো ঘটনার স্মৃতিচারণমূলক বিবরণ। স্মৃতিকথার উদাহরণ দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম। আর আত্মজীবনী হলো কোনো ব্যক্তির নিজস্ব জীবন কথা।
আত্মজীবনীর উদাহরণ বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণ। আত্মজীবনী এবং স্মৃতিকথা ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে, কারণ এ নম্বর দিয়ে লিখবে এগুলি থেকে সমকালীন আর্থ, রাজনৈতিক, সাংস্কৃতিক ঘটনাবলীর বহু তথ্য পাওয়া যায়। বি, আত্মজীবনী ও স্মৃতিকথা সাধারণত গুণী ও বিদগ্ধ ব্যক্তিরা লিখে থাকেন, তাই এতে অবান্তর, পক্ষপাতমূলক এবং অতিরঞ্জন ঘটনার সন্নিবেশ কম থাকে। সি নম্বর, আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে দেশভাগের ইতিহাস, দাঙ্গার ইতিহাস, উদ্বাস্তু সমস্যার ইতিহাস জানা যায়। ডি নম্বর, স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চাও অনেকটাই স্মৃতিকথার ওপর নির্ভরশীল। পরের প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল? উত্তর, 19 শতকে গ্রাম বাংলার সমাজ জীবনের কথা জানার জন্য গ্রামবার্তা প্রকাশিকা ছিল একটি বিশেষ গুরুত্বপূর্ণ পত্রিকা। হরিনাথ মজুমদার ছিলেন এর প্রথম সম্পাদক। পয়েন্টস করবে গ্রামবার্তা প্রকাশিকা ব্যতিক্রমী হওয়ার কারণ। লিখবে বিভিন্ন কারণে এই পত্রিকাটি ব্যতিক্রমী ছিল। এক, গ্রামীণ সমাজচিত্র। গ্রামবার্তা প্রকাশিকা গ্রাম্য সমাজ জীবনের নানা চিত্র তুলে ধরে। এর আগে বিভিন্ন পত্রপত্রিকায় শহরের কথা থাকলেও গ্রামীণ সমাজের কথা সেভাবে পাওয়া যেত না। সেদিক থেকে এই পত্রিকাটি ছিল ব্যতিক্রমী। 2 নম্বর পয়েন্টস, মানুষের দুঃখ কষ্টের কথা প্রকাশ। গ্রামের মানুষের দুঃখ কষ্ট, নীলকর সাহেবদের অত্যাচার এই পত্রিকায় প্রকাশিত হতো বা হয়। পরের প্রশ্ন, কোল বিদ্রোহের দুটি কারণ লেখো। পয়েন্টস করবে কোল বিদ্রোহের কারণ দিয়ে লিখবে 1 নম্বর, রাজস্ব বৃদ্ধি। দিয়ে লিখবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1820 খ্রিস্টাব্দ থেকে ছোটনাগপুর অঞ্চলের শাসনভার গ্রহণ করে। এই অঞ্চল থেকে রাজস্ব আদায়ের জন্য অঞ্চলটিকে কয়েকটি ভাগে ভাগ করে বাইরে থেকে আগত শিখ, হিন্দু, মুসলিম মহাজনদের ইজারা দেওয়া হয়। অতিরিক্ত রাজস্ব আদায়ের চেষ্টায় এইসব মহাজনরা দরিদ্র ও অসহায় কোলদের শোষণ করতে শুরু করে। এর ফলে কোলরা বিদ্রোহী হয়ে ওঠে। 2 নম্বর, ব্রিটিশের কালা আইন। লিখবে ব্রিটিশ সরকার প্রবর্তিত বিচার ও রাজস্ব ব্যবস্থা সংক্রান্ত কিছু কালা আইন কোলদের আর্থ সামাজিক জীবনে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। ফসলের পরিবর্তে নগদে খাজনা দিতে তাদের বাধ্য করা হয়, কিন্তু তারা ফসল বিক্রি করতে গিয়ে মহাজন ও ব্যবসায়ীদের হাতে বিভিন্নভাবে প্রতারিত হয়। তার ফলে তারা বিদ্রোহের পথে পা বাড়ায়। পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজের দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। উত্তর, রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ সে যুগে সমাজ সংস্কারের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিল। পয়েন্টস করবে সংস্কার কর্মসূচি। 1 নম্বর, ব্রাহ্ম সমাজ নারী শিক্ষা ও নারী স্বাধীনতার দাবি জানায়। বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করার দাবি তোলে এবং অসবর্ণ বিবাহ ও বিধবা বিবাহ প্রচলনের কথা বলে। 2 নম্বর, জাতিভেদ ও অস্পৃশ্যতা দূরীকরণ, শ্রমিক কল্যাণ ও শিক্ষা প্রসারের চেষ্টা করেন ব্রাহ্মরা। তাদের চেষ্টা অনেকাংশে সফল হয়েছিল। পরের প্রশ্ন, চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হবে? পয়েন্টস করবে চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব না বলার কারণ। লিখবে সাধারণত আমরা
বিপ্লব বলতে বুঝি যখন কোনো প্রচলিত ব্যবস্থার খুব দ্রুত ও কার্যকরী পরিবর্তন ঘটে থাকে এবং আর্থসামাজিক, রাজনৈতিক ও চিন্তার জগতে এক ব্যাপক ও সর্বাত্মক পরিবর্তনের সূচনা হয়। চুয়ার বিদ্রোহে জঙ্গলমহলের বনাঞ্চলের অধিবাসীরা রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল মাত্র। এর দ্বারা উক্ত অঞ্চলের ব্যাপক কোনো পরিবর্তন সাধিত হয়নি এবং তাদের প্রচেষ্টাও ব্যর্থ হয়। তাই চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে ভুল বলা হবে। এই ছিল আজকের আলোচনা। আমরা বড় প্রশ্নের উত্তরগুলো আলোচনা না করলেও তার উত্তরের পিডিএফ আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই সেগুলি তোমরা দেখে নিও এবং আমাদের আলোচনা যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ। আগামী পর্বে আবার দেখা হবে।